আসসালামু আলাইকুম। তো আমরা হচ্ছে মানে আমরা যারা বহুদিন ধরে পোর্ট নিয়ে কাজ করি, ইনফ্যাক্ট বাংলাদেশের ডেভেলপমেন্ট নিয়ে আমরা যদি কথা বলি, এখান আমাদের ভিশন কি? আমাদের ভিশন কি হচ্ছে অর্থনীতির ক্ষেত্রে? আমাদের ভিশন যদি আমরা বলি, আমরা হচ্ছে এখন কথা হচ্ছে 1.3 বিলিয়ন ট্রিলিয়ন ডলারের 1 ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে চাই। আমরা হচ্ছে এই সব আমরা হচ্ছে এফডিআই এন্ড হচ্ছে জিডিপি রেশিও বাড়াতে চাই। সো এসব যদি আমরা করতে চাই, আমাদের আসলে হচ্ছে পোর্টের ব্যাপারে হচ্ছে আমাদের একটা ক্লিয়ার ডিসিশন নিতে হবে। কারণ আমি হচ্ছে বাংলাদেশে বসে বর্তমানে যখন হচ্ছে আমার 450 বিলিয়নের ইকোনমি, আমি সেই ইকোনমি নিয়ে যদি আমি চিন্তা করি যে আমি 1 ট্রিলিয়নে যাব, আমি যদি পোর্টের এফিসিয়েন্সি না বাড়াতে পারি, সেটা আসলে ইম্পসিবল। তো আমি শুরু করছি প্রথমে প্রথমে আহ, আপনাদেরকে আপনাকে বসে নেবেন সব ক্যামেরা। আচ্ছা, তো একটু জায়গা দেবেন, একটু শুরু করো আপনার। বাংলাদেশের হচ্ছে আমরা জানি ওই 3টা পোর্ট হচ্ছে এফেক্টিভ, যদিও 4টা পোর্ট বলা হয়। 3টার মধ্যে পায়রা পোর্ট আসলে ইনএফেক্টিভ পুরোপুরি। তো মোস্টলি 2টা পোর্টে কাজ হয়, এর মধ্যে চিটাগাং পোর্টে হচ্ছে 92% হচ্ছে আমাদের কাজ করে, এবং এর মধ্যে হচ্ছে কন্টেনার কার্গো হচ্ছে 98% চিটাগাং পোর্ট থেকে যায়। তো গত বছর হচ্ছে আমরা বাংলাদেশের রেভিনিউর হাইস্ট, এটা আমরা একটা রেকর্ড মাইলস্টোন ছিল যে আমরা 75,000 কোটি টাকা আমরা চিটাগাং পোর্ট থেকে পেয়েছি। সো এবং এটার ফলে হচ্ছে যেটা কি, আমাদের আসলে কার্গো বাড়ছে। আমাদের এখনকার যেটা হচ্ছে কার্গো 3.3 মিলিয়ন টিইউ যেটা হচ্ছে আমরা পেয়েছি, যেটা গত বছরের থেকে 4%। এই বছর হচ্ছে আমরা এক্সপেক্ট করতেছি আরো 7% বাড়বে, যেটা 3.7। কিন্তু এটা ফিউচারে আমাদের টার্গেট হচ্ছে 8 মিলিয়ন টিইউ ক্রস করতে হবে। তো কিন্তু আমাদের চিটাগাং পোর্ট কি সেটার জন্য রেডি? চিটাগাং পোর্টের হচ্ছে বর্তমান র্যাঙ্কিং যেটা ছিল 405টা কান্ট্রির মধ্যে 337তম। তো যাই হোক, আর ওয়ার্ল্ড ব্যাংকের মধ্যে যদি উইক কাস্টমস ক্লিয়ারেন্স এর আদার করি, 139টা দেশের মধ্যে 88টা। তো আমি পরের স্লাইডে যাচ্ছি। এখান থেকে ফলো করতে হবে। এটা দেখো। ও আচ্ছা। আচ্ছা, আমরা 3টা দেশের হচ্ছে আপনার পার্থক্য কম্পারিজন দেখি। আমাদের যদি এক্সপোর্ট ইম্পোর্ট বা অন্যান্য জিনিস দেখি, আমাদের আসলটা প্রতিদ্বন্দ্বী হচ্ছে ভিয়েতনাম, যেহেতু আমাদের মোস্টলি আমরা গার্মেন্টস সেক্টর নিয়ে কাজ করি। তো সেই জন্য যদি আমরা কম্পেয়ার করে দেখি র্যাঙ্কিং এ আমরা হচ্ছে কত পিছিয়ে আছি, সেটা আপনি হচ্ছে যে ট্রেড র্যাঙ্কিং এ দেখেন, ভিয়েতনাম 13, ইন্ডিয়া 127, বাংলাদেশ হচ্ছে 146। ইভেন সবগুলাতে অ্যাকচুয়ালি পিছিয়ে আছে। আমরা যদি কন্টেইনার পোর্ট পারফরমেন্স দেখি, সেখানে হচ্ছে ইন্ডিয়ান একটা পোর্ট মুন্দ্রা 27, তারপর ভিয়েতনাম হচ্ছে 70, আর আমাদের হচ্ছে 334। সো এভরিথিং হচ্ছে আমরা আসলে পিছিয়ে আছি। সো এটা আসলে ডিটেল বলছি না, এটা আপনাদের কাছে হচ্ছে ডাটা আছে, আপনারা দেখে নিতে পারবেন। আমরা 1 বছরে কতটুকু পারফরমেন্স ইমপ্রুভ করেছি সেটার একটা ক্যারেক্টারিস্টিক্স এখানে। সো আমরা অন্যান্য কান্ট্রির যদি চেক করে দেখেন, গত 10 বছরে তারা তাদের শিপিং কানেক্টিভিটি প্রায় ডবলের উপরে ক্যাপাসিটি বাড়িয়েছে। আমরা এখন পর্যন্ত ওই একটা গন্ডির মধ্যেই ঘুরপাক খাচ্ছি। আমরা এখন বাড়াচ্ছি, বাট স্লো গ্র্যাজুয়াল ইমপ্রুভ হচ্ছে, বাট দিস ইজ নট ড্রাস্টিক্যাল। সো এখন আমরা কথা বলি হচ্ছে চিটাগাং পোর্টের। আসলে গভর্নমেন্ট থেকে আমরা যেটা কথা শুনতে পাচ্ছি যে 3টা পোর্টকে তারা আসলে ফরেন ইনভেস্টমেন্ট পিপিপি তে যেতে চাচ্ছে। সো একটা হচ্ছে আপনার লালদে, অলরেডি এটা নিয়ে চুক্তি হয়ে গেছে। একটা হচ্ছে নিউ মরিন টার্মিনাল, আর একটা হচ্ছে বে টার্মিনাল। তো এখানে চট্টগ্রাম আমরা অনেকে লালদিয়া পোর্টটা হচ্ছে বেসিক্যালি যেটা মার্সেককে দেওয়া হচ্ছে এপিমোলারকে, সো সেটা হচ্ছে পুরাপুরি গ্রিনফিল্ড। সো ওরাই নিজেরাই ফুল ইনভেস্টমেন্ট করবে এবং ইনভেস্টমেন্ট করে এখানে কাজ করবে। তো নিউ টার্মিনাল, এটা অলরেডি অনেক ইনভেস্টমেন্ট করা হয়েছে, এটাকে আমরা হচ্ছে ব্রাউনফিল্ড বলতে পারি। সো নিউমোরিং টার্মিনালটাও আমরা হচ্ছে চিন্তা করে দেখতে পারতেছি এটা কি করা যাবে ফিউচার ইমপ্রুভ করার জন্য, এবং এটা নিয়ে কথা হচ্ছে ডিপি ওয়ার্ল্ডকে। এন্ড বে টার্মিনাল কথা হচ্ছে সিঙ্গাপুরের সাথে, বাট এটা নিয়ে এখন মোস্ট প্রবাবলি খুব বেশি কথা হচ্ছে না। তো নিউমোরিং টার্মিনালের প্রেজেন্ট সিচুয়েশন হচ্ছে তারা বাংলাদেশের মোট এক্সপোর্ট ইম্পোর্টে 38.5% কন্টেনার হ্যান্ডলিং করে। সো এপিএম টার্মিনাল যেটা হচ্ছে আমরা লালদিয়া পোর্টকে দেওয়া হয়েছে, সেখানে হচ্ছে আমরা এপিএম এর স্ট্যান্ডটা দেখি। তারা হচ্ছে প্রায় 39টা দেশে প্রায় 62টা টার্মিনাল হ্যান্ডেল করছে। তারা গ্লোবাল পোর্ট অপারেটরস এর মধ্যে টপ 5। তারপর তাদের প্রেজেন্ট হচ্ছে প্রায় 17%, তারা হচ্ছে গ্লোবাল কন্টেনার হ্যান্ডলিং করছে। সো এবং গ্রিনফিল্ডে তারা র্যাঙ্কিং এ হচ্ছে ওয়ান অফ দা
নাম্বার 1 কোম্পানি। তো এবং তাদের রেভিনিউ এন্ড আদার থিংস হচ্ছে এখানে স্টিল দেওয়া আছে এবং দে আর অ্যাকচুয়ালি কোয়াইট গুড। সো তো একটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট জিনিস যে আমাদের হচ্ছে যে ওই আমরা এপি মোলারের যদি আমরা টার্মিনালের এফিসিয়েন্সি বা অন্যটা বলি, এরা হচ্ছে আপনার প্রতি ঘন্টায় প্রায় 40 থেকে 50টা মুভমেন্ট করতে পারে, যেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশে আমরা করতে পারি হচ্ছে 18টার মতো। তো এটার ক্ষেত্রে আমরা যেটা হয়েছে যে আমরা প্রায় 30 বছরের একটা চুক্তি করেছি, সেখানে হচ্ছে প্রায় বাংলাদেশে ফরেন ইনভেস্টমেন্ট আসবে 550 মিলিয়ন ইউএস ডলার। বাংলাদেশকে অলরেডি একটা সাইনিং মানি দেওয়া হচ্ছে 250 করোড় টাকা, এবং অ্যাপার্ট ফ্রম দ্যাট প্রত্যেকটি ইউনিটে তারা হচ্ছে 21 ডলার করে আমাদেরকে দিবে, এবং সেটা পার 8 লাখ ইউনিট পর্যন্ত। সো তাদের অলরেডি হচ্ছে যে ফোরকাস্টটা আছে, যেখানে আমাদের প্রেজেন্ট আমরা বলছি যে 3.7, সেখানে ওরা একটা টার্মিনালে 8 লাখ টি ইউনিট চিন্তা করছে, এবং সেটা যদি আপনার বাড়ে সেটার জন্য আমাদের নেক্সট এডিশনালের জন্য আমরা এডিশনাল রেট পাবো। তো এটার সাথে হচ্ছে মানে অলরেডি 2025 থেকে এরা কাজ শুরু করবে এবং কাজ শেষ হতে প্রায় 2029 বা 30 পর্যন্ত হবে। এবং আমরা বাংলাদেশে হচ্ছে বিদেশি ইনভেস্টমেন্ট আনলে সবাই যে ভয়টা পায় সেটা হচ্ছে আনএমপ্লয়মেন্টের সমস্যা। ওরা হচ্ছে অলরেডি 700 ডাইরেক্ট জব হবে বলতেছে, এবং ইনডাইরেক্ট জব হচ্ছে আরো 1000-এর উপরে হবে। তো আমি এখন যাচ্ছি এনসিটি, যেটা নিয়ে হচ্ছে সব থেকে বেশি কথা হয়। তো এটা হচ্ছে আগে সাইফ পাওয়ারটেক ছিল, সাইফ পাওয়ারটেকের পর সিটি মানে নিউমরিং টার্মিনাল, নিউমরিং টার্মিনাল। সো এটাতে আগে সাইফ পাওয়ারটেক ছিল, সাইফ পাওয়ারটেকের পর এখন হচ্ছে চিটাগাং ড্রাইডক এবং বাংলাদেশ নেভি হচ্ছে যৌথভাবে চালাচ্ছে। তো এটার জন্য হচ্ছে ডিপি ওয়ার্ল্ডের সাথে G2G তে আমাদের কথাবার্তা হচ্ছে, এবং এটার ফিনান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে আছে আইএফসি। সো সাইফ পাওয়ারটেক আমরা আগে বলেছি যে প্রায় 39% হচ্ছে নিউমরিং টার্মিনালতে যায়। সো এটার সাইফ পাওয়ারটেকের ক্যাপাসিটি ছিল মাত্র 3956 টিইউ ইন জুলাই। সো এটাতেই আমাদের 39%, তার মানে আমরা যদি ক্যাপাসিটি ইনক্রিজ করতে পারি তাহলে কি হবে সেটা থাকুক। তো কিন্তু এখানে যেটা থাকতো, আমাদের পোর্টে প্রত্যেকবার সাধারণত 10 থেকে 12 দিনের একটা অ্যাঙ্করেজ ডিলে হয়। সো সাথে ছিল হচ্ছে আমার প্রত্যেকটা অ্যাঙ্করেজ ডিলের জন্য পার ডে প্রায় 12,000 থেকে 20,000 বেসড অন দ্য, এখানে স্পেশালিস্ট আছে ওনারা ভালো বলতে পারবেন। আমার হচ্ছে একটা ড্যামারেজ চার্জ যাচ্ছে, এবং টার্ন অ্যারাউন্ড টাইম যেটা থাকে চিটাগাং পোর্টে সেটা ছিল 2.45 ডেজ, এবং যেখানে মানে অন্যরা হচ্ছে একদিনের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারে। এবং অন্য আধুনিক ইনফ্রাস্ট্রাকচার বেসিক্যালি ইয়েতে ছিল না, আমরা হচ্ছে সনাতন স্টাইলে চালাই যাচ্ছিলাম। কারণ কি ছিল, আমাদের যে গ্যান্ট্রি বা ট্রেন ইকুইপমেন্ট গুলা ছিল, ওরা যে ইনভেস্টমেন্ট ছিল বেসিক্যালি পুরাতন মেশিন গুলাই তারা বারবার রিপেয়ার করে করে চালাচ্ছিল, মেনটেন্যান্স ব্যাকলগ টু হাই ছিল। তো সো ট্রেন হচ্ছে খুব স্লো মুভ করতো। আদারওয়াইজ এটাতে হচ্ছে আমার প্রায় দিনে 18 থেকে 21টা মুভ হয়, যেটাতে গ্লোবাল এফিসিয়েন্ট হচ্ছে 45 এর মতন প্রতি ঘন্টায়। আর ভেসেল আনলোডিং টাইম ছিল প্রায় 3 দিন, হুইচ ইজ অ্যাকচুয়ালি যে কোনো দেশের যে কোনো পোর্টের সাথে কম্পেয়ার করলে অনেক বেশি। আর শিপওয়েটের তো এনকোরেজ টাইম তো আমি বললামই। তো গভর্নমেন্ট হচ্ছে এটার জন্য আসছে, ডিপি ওয়ার্ল্ড এর সাথে কথা বলতেছে যে তারা G2G তে করবে। তো এখানে একটা কথা আছে যে ডিপি ওয়ার্ল্ড কিন্তু আসলে এই সরকার আসার সময় থেকে কথা বলে নাই, তারা হচ্ছে এর আগের গভর্নমেন্টের সময় থেকে তাদের এই প্রস্তাবনা ছিল। সো এটা আসলে নতুন না। তো এটাতে গভর্নমেন্ট হচ্ছে ওনার থাকবে ল্যান্ড, টার্মিনাল সবকিছু। ডিপি ওয়ার্ল্ড শুধুমাত্র ক্যাপেক্স ইনভেস্টমেন্ট করবে এবং আধুনিক করার জন্য যা যা করা লাগবে দেখবে। মনিটরিং এন্ড এভরিথিং হচ্ছে চিটাগাং পোর্ট অথরিটির মধ্যে থাকবে। আমি গতবার যেটা হচ্ছে যে এপি মোলারের যে আমি ট্র্যাক রেকর্ড বললাম সেটার সাথে এই ট্র্যাক রেকর্ডটা দেখতে পারেন। তো ডিপি ওয়ার্ল্ড হচ্ছে প্রায় 88.3 মিলিয়ন টিইউ হচ্ছে 2024 এ হ্যান্ডলিং করছে। রাইট নাও তারা 78 কান্ট্রিতে কাজ করছে। সো ডিপি ওয়ার্ল্ড এর এফিসিয়েন্সিটা যেটা হচ্ছে, ব্রাউন ফিল্ডে ডিপি ওয়ার্ল্ড হচ্ছে ওয়ান অফ দা মানে এফিশিয়েন্ট অপারেটর। সো তারা যে পোর্টগুলা নিয়েছে তাদের এভারেজ সবগুলা পোর্টের অ্যানালাইসিস করলে দেখা যায় প্রায় 30 থেকে 50% তার এফিসিয়েন্সি বাড়িয়েছে, এবং সেটা উইদিন 24 থেকে 36 মাসের মধ্যে। সো ভেসেলের টার্ন অ্যারাউন্ড টাইমও তারা প্রায় 40% রিডিউস করতে পারে। সো আমরা জাস্ট হচ্ছে একটা আছে সোমালিল্যান্ডের হচ্ছে আপনার প্রায় প্রোডাক্টিভিটি 450% তার ইনক্রিজ করেছিল প্রথম এসে। তো তারপর ওদের হচ্ছে ইনভেস্টমেন্ট মানে ডিপোর যেহেতু হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট কোয়ালিটি নিয়ে আসলে কোশ্চেনে কিছু নেই, তাদের অনেক আছে, এবং তারা রিসেন্টলি হচ্ছে আপনার হচ্ছে 400 মিলিয়ন ইনভেস্ট করেছে, ডোমিনিকান রিপাবলিকে 700 মিলিয়ন। সো
এবং বাংলাদেশেও তারা হচ্ছে ইনিশিয়ালি 0.5 বিলিয়নের কথা বলছে, যেটা হচ্ছে আপ টু এক্সপ্যান্ড হতে পারে 1 বিলিয়নের মতন, এবং সেটা যদি হয় হুইচ ইজ অ্যাকচুয়ালি ওয়ান অফ দা হুইচ উইল বি দ্য অ্যাকচুয়ালি লার্জেস্ট ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ। তো আচ্ছা, আমি এডিটোরিয়ালে কয়েকটা পোর্টের পারফরমেন্স দেখাচ্ছি। তারা বারবেরা পোর্টে হচ্ছে 30% হচ্ছে থ্রুপুট বাড়িয়েছে এবং জেনারেল কার্গোতে প্রায় 90% এফিসিয়েন্সি বাড়িয়েছে। কালাও পোর্টে 80%, রোমানিয়াতে হচ্ছে এমপ্লয়মেন্ট বেড়েছে। সো সাউথ আফ্রিকাতে হচ্ছে প্রায় 12,500 জন লোকাল জব ক্রিয়েট করা হয়েছে। সো এবং তারা যে প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাবে আছে যে টার্ন অ্যারাউন্ড টাইম যেটা হচ্ছে আমাদের, সেটা 30 থেকে 36 মুভ পার আওয়ারে নিয়ে আসবে, যেটা হচ্ছে আমার এখন প্রেজেন্ট আছে 18, প্রায় 100% তারা বাড়ানোর বলতেছে। এবং ভেসেল টার্ন অ্যারাউন্ড যেটা হচ্ছে আমাদের প্রায় 3 ডেজ এর মতন হয়ে যাচ্ছে, সেটা লেস দেন 1.5 ডেজ আনবে। এবং টিউ ক্যাপাসিটি ইনক্রিজ করা হবে 40%। তো এই জিনিস মানে আমাদের, আমি একটু আগে বলতেছিলাম যে যেহেতু হচ্ছে আমাদের ফিউচার টার্গেট হচ্ছে প্রায় $1 ট্রিলিয়ন ইকোনমি হতে চলে, তো আমাদের এফডিআই আনতেই হবে। তো এবং এফডিআই যদি আমাদের আনতে হয় তাহলে হচ্ছে এই পোর্ট থেকে আমরা আসলে 15 থেকে 10 to 15% এফডিআই নিয়ে আসতে পারি। এটার সব থেকে বড় সুবিধা হচ্ছে পিপিপি মডেলে গেলে গভর্নমেন্টের নিজের কোনো ইনভেস্ট করা লাগতেছে না। ওদের টাকাতে আমরা আসলে পোর্টকে আধুনিকরণ করতে পারতেছি, ওদের টেকনিক্যাল নোহাউটা আমরা নিয়ে আসতে পারতেছি, এবং ওদের টেকনিক্যাল নোহাউ দিয়ে আমরা আমাদের ম্যান পাওয়ারকে ডেভেলপ করতে পারতেছি, যেটা আমরা আসলে বাংলাদেশের থেকে আমরা অন্য দেশ কি করতেছে সেটা আমরা জানতে পারতাম না। বিশ্ব এখন আসলে অনেক এগিয়ে গেছে, সেটার সাথে আমাদের মিলাতে হবে না। সো এবং আমাদের বেসিক্যালি যেটা হচ্ছে আমাদের আসল জায়গা, দুইটা পার্টে আমরা আসলে টাইম লস করি। একটা হচ্ছে আমাদের শিপ আসতেছে, শিপ লোডিং আনলোডিং, এখানে আমরা লস করি। আর একটা হচ্ছে কাস্টমস এ লস করি। সো যখন হচ্ছে আমি শিপিং এর টাইমটা হচ্ছে আমি কমিয়ে ফেলতে পারবো, আমাদের কাস্টমস এর উপর প্রেশার আসবে, তখন আমাদের কাস্টমস চাপে পড়ে হলে আসলে এফিসিয়েন্সি বাড়াতে বাধ্য হবে। রুবেল, আর 10 মিনিট আমাদের শেষ করতে হবে। বুঝিনি। হুম। So, আমি অলরেডি হচ্ছে স্লাইডটা বলে ফেলছি যে হচ্ছে যে বাংলাদেশের এক্সপোর্টাররা হচ্ছে এখানে হচ্ছে একটা বলি, বাংলাদেশের এক্সপোর্টাররা প্রায় হচ্ছে 20 থেকে 40% হায়ার লজিস্টিক্স কস্ট বেয়ার করে। সো আমরা যারা হচ্ছে বিদেশি কোম্পানিদের সাথে কাজ করি, যখন হচ্ছে কোনো প্রজেক্ট বা কোনো কিছুতে আমরা লজিস্টিক্স কস্ট বলি, দে আর অ্যাকচুয়ালি কোয়াইট, বাংলাদেশে কেন এত বেশি, মানে ইন্ডিয়াতে বাংলাদেশে প্রায় অর্ধেকে হয়ে যায়। কিন্তু তারা যে আমাদের এই লসটা আছে সেই লসটা তারা বুঝতে পারে না। সো এটা আমরা যদি আসলে কমাতে পারি, আমাদের ইকোনমি অ্যাকচুয়ালি অনেক ফাস্টার হবে। এছাড়া আমরা যদি রেভিনিউ বাড়াতে পারি এবং বেটার ইউটিলাইজেশন বাড়াতে পারি, সো এটা তো আমাদের নিজেদেরই। এন্ড আরেকটা হচ্ছে যে লালদিয়া পোর্টে বলা হয়েছে তারা হচ্ছে কার্বন এমিশন কমাবে, তারা গ্রিন অপারেটিং মোডে চালানোর চেষ্টা করবে। অ্যাপার্ট ফ্রম দ্যাট ডিপি ওয়ার্ল্ডেরও হচ্ছে গ্রিন পোর্টের হচ্ছে এক্সপিরিয়েন্স আছে। সো আমরা এখানে আর মানে আমাদের সব থেকে বড় কনসার্ন হচ্ছে যে আসলে আমরা অনেক কিছু ইনফরমেশন হাইড হচ্ছে কিনা। তো আমরা আশা করব গভর্নমেন্টের কাছে এই ইনফরমেশন গুলো পাবলিক করে দেওয়ার জন্য, তাহলে হচ্ছে আমরা কম্পারিজন করতে পারবো যে বাংলাদেশ আমাদের আগের পোর্ট ব্যবস্থাপনা ভালো ছিল অথবা নতুন পোর্ট ব্যবস্থাপনা ভালো। সো এটা অনেক টেকনিক্যাল কথা, এটা আমি চেঞ্জ করছি। গভর্নমেন্ট হচ্ছে ইনভেস্টরকে কি দিয়েছে, গভর্নমেন্ট ইনভেস্টরকে অলরেডি দিয়েছে যে ট্যাক্স বেনিফিট ফর 10 ইয়ার্স। ইকুইপমেন্টের জন্য হচ্ছে পোর্ট ইকুইপমেন্টের জন্য তারা ডিউটি ফ্রি এক্সাম্পল দিয়েছে। সো সিলেক্টেড সার্ভিস কম্পোনেন্টের জন্য ভ্যাট এক্সাম্পশন দেওয়া হয়েছে। সো 20 থেকে 30 বছরেরটা তো অলরেডি বলা হয়েছে। তো ফরেন স্পেশালাইজড যদি আনে লিমিটেড এন্ড টাইম বাউন্ড, এখানে হচ্ছে কোশ্চেন, স্পেশালাইজড পিপল আসলেও সেটা টাইম বাউন্ড থাকবে এবং তারা লিমিটেড হতে হবে। এবং রেভিনিউ শেয়ারিং এন্ড পোস্ট এক্সাম্পশন এই জিনিসগুলো আছে। তো আমরা যেটা এই পোর্ট বিদেশিদের দেওয়ার ব্যাপারে সব থেকে বেশি শুনি সেটা হচ্ছে আমাদের সিকিউরিটি কন্ট্রোলটা কিভাবে হচ্ছে, মানে আমরা কিভাবে চাচ্ছি। তো এখানে সো এই ব্যাপারে হচ্ছে আমাদের 3টা পয়েন্ট আসলে, সোভারেনিটি, লেবার এন্ড ট্রান্সপারেন্সি, 3টা পয়েন্ট হচ্ছে আমি এখানে আলোচনা করব। তো আমরা সিকিউরিটি কনসার্ন ফরেন, আমাদের প্রথম কোশ্চেন, ফরেন অপারেটরস মে কন্ট্রোল স্ট্র্যাটেজিক ন্যাশনাল অ্যাসেট। এখানে প্রথমটাই যেটা বলা হচ্ছে তাদের শুধু তারা শুধু ইনভেস্টমেন্ট করছে, ক্যাপেক্স অপারেশন করছে, এবং এভরিথিং কন্ট্রোল হবে হচ্ছে আসলে সিপিআই এন্ড হচ্ছে গভর্নমেন্টের মনিটরিং এ। তারপর হচ্ছে তারা আমাদের সেন্সিটিভ ট্রেড ডাটা নিয়ে যেতে পারে। বর্তমানে হচ্ছে ট্রেড ডাটা পুরোপুরি ওপেন,
সো কেউ আসলে কিছু লুকিয়ে রাখতে পারবে না, এবং আমরা অডিট রিপোর্ট বা আদার থিংস হচ্ছে বাংলাদেশ যেহেতু ডিজিটালাইজেশনে যাচ্ছে, এটা এভরিথিং ওপেন হতে হবে। তো এখানে লুকানোর কিছু নাই। 3 নাম্বার হচ্ছে যে আমরা অন্য কান্ট্রির উপরে ডিপেন্ডেন্ট হচ্ছে। এখানে হচ্ছে আমাদের একটা ভালো স্ট্র্যাটেজিক মুভ আছে, আমরা টার্মিনাল একটা কান্ট্রিকে কখনো দিচ্ছি না, আমরা বিভিন্ন কান্ট্রিকে দিচ্ছি, হুইচ ইজ অ্যাকচুয়ালি ভেরি গুড। আমরা কারোর উপর ডিপেন্ডেন্ট হচ্ছি না। এবং 3 নম্বর হচ্ছে জব লসেস হচ্ছে, এটা হচ্ছে আমাদের সব থেকে বড় কনসার্ন। বাট বিদেশের থেকে যখন এখন পর্যন্ত যত বিদেশি কোম্পানি বাংলাদেশে ইনভেস্টমেন্ট করছে, তারা শুধু কি পার্সোনাল গুলো হয়তো বাইরের থেকে নিয়ে আসছে, বাকি সব পার্সোনাল লোকাল থেকে নিছে। তো এটা আপনারা যদি ডাটা দেখেন, আপনারা ফিকি বা অন্যান্য জায়গায় ডাটা দেখতে পারেন, সেখানে দেখবেন হচ্ছে বিদেশি কোম্পানিরা কতটা এমপ্লয়মেন্ট ক্রিয়েট করছে। সো সো এই যে আমি অলরেডি বলেছি যে মাল্টি অপারেটর স্ট্র্যাটেজিটা কি হচ্ছে, এটা হলো আমরা একটা কোম্পানির উপর হচ্ছে ডিপেন্ডেন্ট থাকবো না। আমরা 3টা দেশ, প্রত্যেকটা কোম্পানি নিজেদের উপর হচ্ছে আসলে পারফরমেন্স নিয়ে ফাইট করবে, ফলে আমাদের বেটার পারফরমেন্স পাওয়া যাবে, জিও পলিটিক্যাল ইন্টারেস্টে পাওয়া যাবে। G2G হলে আমরা যখন গভর্নমেন্টের সাথে বসা হয় একটা কাজ নিয়ে, তখন হচ্ছে আমাদের যদি গভর্নমেন্ট নেগোশিয়েট করতে পারে, দেন আসলে অনেক বেটার জিনিস পাওয়া যায়। যেমন একটা এক্সাম্পল দিই। সো আমি যতটুকু শুনছি ডিপি ওয়ার্ল্ডের সাথে যখন কথা হচ্ছে, সো ডিপি ওয়ার্ল্ডের সাথে অলরেডি হচ্ছে আমাদের লেবারদের যে একটা সমস্যা আছে, এই সমস্যা নিয়ে অলরেডি কথা হচ্ছে। সো হুইচ ইজ অ্যাকচুয়ালি যদি এই আমাদের ইনভেস্টমেন্ট প্রবলেম সলভ হয়, দেন আমরা অ্যাকচুয়ালি বার্গেন করতে পারবো যে আমাদের লেবার ইস্যু বা অন্যটা হচ্ছে আমরা ইউএ এর সাথে বেনিফিটটা নিতে পারবো কিনা। এখন সিকিউরিটি সেফগার্ড এটা অলরেডি হচ্ছে ইনশোর্ট করা হয়েছে যে বাংলাদেশে কিভাবে হবে, কারণ 100% ল্যান্ড ওনারশিপ বাংলাদেশের, এবং এটা শুধু লিজ, এবং এটা মনিটরিং করা হবে আমাদের সিকিউরিটি অথরিটি দিয়ে। ডাটা মানে বাংলাদেশ গভর্নমেন্টের কাছে এখন পর্যন্ত আমরা জানি না কি বের করবে, বাট আমরা চাই এটা গভর্নমেন্ট বের করুক, এন্ড আমাদের অডিট অ্যাক্সেস থাকবে হচ্ছে বাংলাদেশ অথরিটির কাছে। লেবারের সেফগার্ড নিয়ে অলরেডি হচ্ছে আমি কথা বলছি যে আমাদের লোকাল হায়ারিং প্রায়োরিটি থাকতে হবে, এবং যদি এমএনসি বা অন্য কোম্পানি আসে, আমাদের আসলে ওয়ার্কিং কন্ডিশন গুলা বর্তমানে যেটা সাইজ পাওয়ারটেক বা অন্যদের আছে তাদের থেকে ফার বেটার হবে। সো ইকোনমিক ইম্প্যাক্ট আমরা প্রথমে বললাম যে প্রায় $1 বিলিয়ন মতন আসবে, বাট আমাদের যদি এফিসিয়েন্সি ইমপ্রুভ করতে পারি, আমরা হচ্ছে এক্সপোর্টে আরো $5 থেকে $8 বিলিয়ন হচ্ছে আমরা নতুন এক্সপোর্ট জেনারেট করতে পারবো, সাবজেক্ট টু আমাদের প্রোডাকশন। কারণ আমাদের ক্যাপাসিটি যখন বেড়ে যাবে, তখন হচ্ছে আমাদের এটা প্রোডাকশন ভালো হলে তো আমরা করতে পারবো। তারপর আমরা যখন লজিস্টিক্স কস্ট কমাতে পারি, তাহলে হচ্ছে আমাদের প্রোডাকশন কস্ট কমবে, হুইচ ইজ অ্যাকচুয়ালি আমাদেরকে মার্কেটে মোর কম্পিটিটিভ করবে। And যখন বড় বড় FDI বাংলাদেশে বা অন্য কোনো দেশে আসতে থাকে, তখন বেসিক্যালি বিদেশি কোম্পানিগুলো সব অ্যাকচুয়ালি চাঙ্ক হয়ে থাকে, দেখে তারা কোথায় কোথায় হচ্ছে ইনভেস্টমেন্ট যাবে। সো একটা বড় চাঙ্ক যখন আসে, তখন অন্যরা ইন্টারেস্টেড হয় যে এখানে নিশ্চিত হচ্ছে একটা বড় মার্কেট আছে, এবং তারা আসতে চায়। এবং আমরা যদি কোনো একটা কোম্পানিকে হচ্ছে বাধা ক্রিয়েট করি, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে না একটা কোম্পানিকে না, সেটা হচ্ছে দেখা যায় প্রায় 100টার উপরে কোম্পানিকে হচ্ছে আসলে বাধা ক্রিয়েট করা হচ্ছে, যাতে তারা আসতে না পারে। এন্ড ফিউচারে আমাদের আগামী বছরে হচ্ছে আমরা এলডিসি গ্রাজুয়েশনে যাচ্ছি। সো আমাদের এই কম্পিটিটিভনেসটা খুবই দরকার। সো আমি অলরেডি বলেছি যে ইউএস সাথে আমাদের অলরেডি একটা রিলেশনশিপে যাচ্ছে, এন্ড হচ্ছে এন্ড সেকেন্ড হচ্ছে দুবাই অলরেডি আমাদেরকে বলেছে এটা, যে তারা যদি বাংলাদেশে ডিপি ওয়ার্ল্ড হয়, তাহলে বাংলাদেশকে একটা ডিসপ্লে সেন্টার দিবে, হুইচ ইজ অ্যাকচুয়ালি গেটওয়ে হিসেবে কাজ করবে মিডল ইস্ট এন্ড আফ্রিকান বায়ারদের সাথে। সো ট্রান্সপারেন্ট গুড গভর্নেন্সেস, এই স্লাইডটা হচ্ছে মানে গভর্নমেন্টকে আমরা আশা করব প্রত্যেকটা জিনিস যেন ওপেন হয়। এই জিনিসটা যেহেতু হচ্ছে টার্মস এন্ড কন্ডিশন, আমরা এমনি এর জন্য অনেক টার্মস এন্ড কন্ডিশন আমরা দেখাতে পারবো না, কিন্তু আমরা তো নাম্বার গুলা দেখাতে পারবো যে আমাদের পোর্ট এফিসিয়েন্সি কিভাবে হচ্ছে, রেভিনিউ শেয়ার কিভাবে হচ্ছে, অপারেটর যে ইনভেস্টমেন্টের কমিটমেন্ট করছে সে কমিটমেন্ট রাখছে কিনা। আমরা ওই একটা টার্মিনাল করছে যেটা ওই রেড সি করেছে, সেখানে যে আমাদের ইনভেস্টমেন্টের কথা আছে, এখন পর্যন্ত আমরা সেই ইনভেস্টমেন্ট এখন দেখতে পাইনি। সো এটা আমাদের আসলে ক্লিয়ার করতে রাখতে, মানে ওপেন রাখতে হবে। কোশ্চেন কোশ্চেনটা হচ্ছে গভর্নমেন্ট কি খুব দ্রুত করতেছে? আমরা সবসময় সারা জীবন বলে আসছি আমাদের আমলাতন্ত্র জটিলতা বহুত স্লো, ফলে আমরা কাজ করতে পারি না। তো যখন আমরা এই প্রজেক্টের ক্ষেত্রে আমরা খুব আমাদের আমলারা আসলে ফাস্ট কাজ করতেছে কিনা, এটা একটা কোশ্চেন রয়েছে। সেকেন্ড যেটা হচ্ছে যে গভর্নমেন্ট পলিটিক্যাল পার্টিজ এন্ড স্টেক হোল্ডারদের সাথে কথা বলে না, তারা নিজেরা ডিসিশন নিচ্ছে। তারপর টার্মস এন্ড কন্ডিশন, এটা পিপলের রাইট আছে কিনা, এখন এমনির জন্য আসলে সবকিছু হবে কিনা। এন্ড ফোর্থ যেটা পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে যেটা G2G না করে আমরা ওপেন টেন্ডারিং এ গেলে লাভ করতে পারতাম কিনা। তো আমরা যেটা এখন কনক্লুশনে যাচ্ছি, যে আমরা চাচ্ছি গভর্নমেন্টের কাছে যে সবকিছু হচ্ছে যেন ট্রান্সপারেন্ট এন্ড সিকিউর হয়। আমরা
ইন্ডাস্ট্রির জন্য হচ্ছে চাচ্ছি মডার্নাইজেশন এন্ড কস্ট এফেক্টিভ সলিউশন। পাবলিকের জন্য হচ্ছে রিউমার চাচ্ছি না, কারণ অনেক রিউমারের জন্য যদি আমাদের কোনো ইনভেস্টমেন্ট চলে যায় আমরা এটার জন্য আরো 4-5 বছর পিছিয়ে পড়বো। এন্ড ওয়ার্কাররা হচ্ছে তারা নিজেদেরকে ডেভেলপ করুক। আমাদের ম্যান পাওয়ারের এফিসিয়েন্সি ওয়ার্ল্ডের মধ্যে লোয়েস্ট, আমাদের এফিসিয়েন্সি বাড়াতে হবে। সেটা যদি না বাড়ে আমরা দেশ হিসেবে পিছিয়ে পড়বো। সো ধন্যবাদ সবাইকে।